এদিকে রামলালার এই প্রাণ প্রতিষ্ঠাকে 24-এর লোকসভা নির্বাচনের আগে মোদির মাস্টার স্ট্রোক বলছে রাজনৈতিক মহল। রাম মন্দির ইস্যুতে মোদি সহ বিজেপির সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। আগামী লোকসভা নির্বাচনের ভোট বাক্সে রাম মন্দির কতটা প্রভাব ফেলবে? গতবারের 303 আসনকে কি পিছিয়ে যাবে বিজেপি? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, শুনে নেব। 22 জানুয়ারি প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তি পুজো দিয়ে মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা রাখলেন তিনি। আর এই রাম মন্দির উদ্বোধনকে নিয়ে গোটা দেশের রাজনীতিতে যে শোরগোল হচ্ছে, যে আলোড়ন পড়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। যেটা বিরোধীরা অভিযোগ করছে যে ভোটের রাজনীতিতে রাম মন্দিরকে যুক্ত করা হচ্ছে। আগামী যে 24 লোকসভা নির্বাচন রয়েছে, সেটাকে উদ্দেশ্য করেই বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকার রাম মন্দিরকে হাতিয়ার করছে। এবং সেই নিয়েই গোটা রাজনৈতিক মহলে, জাতীয় থেকে শুরু করে বাংলা রাজনৈতিক মহলে যে একটা আলোড়ন তৈরি হয়েছে, আলোচনা চলছে, সেই নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, যে কথাটা বলছিলাম, যে এই আজকে রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সকাল থেকে আমরা দেখছি, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? সবার প্রথমে তোমার ট্রাইব টিভির প্রতিটি দর্শককে আজকে অভিনন্দন। জয় শ্রীরাম। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মন্দির অযোধ্যায় উদ্বোধন করলেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 84 সেকেন্ডের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হলো, তারপর আরতি হলো, প্রধানমন্ত্রী করলেন, মানবাগবাদ করলেন, রামলালার পাদপদ্মে পদ্মফুল নিবেদন করা হলো। এখানে রাম পতিত পাবন রাম নন, সিয়ারাম নন, রঘুপতি রাঘব রাজা রাম নন। ইনি হচ্ছেন জননী কৌশল্যার রামলালা। জননী কৌশল্যার পুত্র রাম, তাই রামলালা। প্রথম কথা হচ্ছে শতাব্দীর সাধনা রাম মন্দির স্থাপনা। পৃথিবীতে অন্যতম প্রাচীন আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হলো রাম মন্দির আন্দোলন। সুপ্রিম কোর্টের রায়, 2020 সালে অগাস্টে শিলান্যাস, আর 2024-এর 22 জানুয়ারি তার উদ্বোধন। শিলান্যাস হলো ভারতের স্বাধীনতা প্রাপ্তির মাসে, আর উদ্বোধন হলো ভারত যেদিনকে, যে মাসে প্রজাতন্ত্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হলো, সংবিধান চালু হলো। এখন অনেকে বলছেন যে রাম মন্দিরের বিষয়টা নির্বাচনী ময়দানে কতটা প্রভাব ফেলবে। 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠন হলো। ইন্দিরা গান্ধী বিপুল ভোটে লোকসভায় জিতলেন। অটল বিহারী বাজপেয়ী সংসদে ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করলেন। 84 সালে ইন্দিরা মারা যাওয়ার পর সহানুভূতির হাওয়ায় রাজীব লোকসভায় 400-র উপর আসন পেলেন। এবারও সেই রকম ভারতবর্ষের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট। বিজেপি যদি 303-এর থেকে একটা আসন কম পায়, তাহলে সেটা বিজেপির নৈতিক পরাজয় বলে আমি মনে করি। বিজেপি নিশ্চিত, পর্যবেক্ষকরাও নিশ্চিত, উত্তর ভারতে রাম মন্দির আবেগকে কেন্দ্র করে একটা সুনামি হবে, গেরুয়া সুনামি। তাই উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে আমার মনে হয় বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটক আর তেলেঙ্গানা ছাড়া বিজেপির সেখানে তো কোনো অস্তিত্ব নেই। কিন্তু নতুন বছরে প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তামিলনাড়ু, কেরালা। রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী যে দুটো রাজ্য গেলেন, একটা হচ্ছে জটায়ুর মন্দির, সেটা অন্ধ্রপ্রদেশে, আর তারপরে চলে গেলেন তামিলনাড়ুতে, কেরালাও বোধহয় গেছিলেন। অর্থাৎ বিন্ধ্য পর্বতের দক্ষিণে রাম আবেগকেও হাতিয়ার করতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী যদি তামিলনাড়ু রামানাথপুরম কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, উত্তর ভারতে যে গেরুয়া সুনামি হয়েছে, দক্ষিণ ভারতে সেটা গেরুয়া ঝড় হবে। তাই
রাম মন্দির বিষয়টা বিজেপির কাছে খুবই স্পর্শকাতর, সংবেদনশীল ছিল। 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপি তাদের কর্মসমিতির বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের এই রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনকে সমর্থন করেছিল। তারপর গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত আদবানিজির রথযাত্রা, তাতে অন্যতম আয়োজক বা সংগঠক ছিলেন নরেন্দ্র মোদী। 84 সালে বিজেপি লোকসভায় 2টি আসন পায়, 89 সালে 85টা আসন পায়, 1999 সালে অটলজির নেতৃত্বে যে এনডিএ হলো সেখানে বিজেপি এককভাবে 182টা পেয়েছিল, 2004 সালে পেল 137টা, 2009 সালে কমে দাঁড়ালো 116, 2014-তে 282, 2019-এ 303। তাহলে রাম জন্মভূমি আন্দোলনকে কেন্দ্র করে যে সংগঠন, যে ইলেকটোরাল ডিভিডেন্ড পেয়ে গিয়েছিল, রাম মন্দির তৈরি হওয়ার পরে সেই আবেগকে সম্বল করে এই নির্বাচনেও বিজেপি পাবে। আমার মনে হয় আগামী দিনে বিজেপির ওইভাবে তো সামনে আসবে না। ইতিমধ্যেই কাশীর জ্ঞানব্যাপী মসজিদ পুনরুদ্ধারের দাবি উঠেছে, মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের দাবি উঠেছে। সেই আন্দোলন যদি গণ আন্দোলনের চেহারা নেয় তাহলে বিজেপি সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হবে। মোহন ভাগবত বলেছেন যে এই মুহূর্তে মসজিদে মসজিদে গিয়ে ত্রিশূল খোঁজা আমাদের কাজ নয়। তিনি বলেছেন যে রাম জন্মভূমি আন্দোলন একটা বিশেষ মুহূর্তে আমরা সমর্থন করেছিলাম, তার ঐতিহাসিক দাবিটাকে সমর্থন করেছিলাম, কিন্তু এরপরে যদি দেখা যায় যে মথুরায় কৃষ্ণ জন্মভূমি উদ্ধারের ডাক প্রবল থেকে প্রবলতর হচ্ছে, জ্ঞানব্যাপী মসজিদ পুনরুদ্ধারের কাজ প্রবল থেকে প্রবলতর হচ্ছে, তাহলে কিন্তু সংঘ পরিবারও সেই আন্দোলনে সামিল হবে। একটা স্লোগান 9-এর দশকে খুব জনপ্রিয় হয়েছিল, ইয়ে তো পয়লা ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। রাম মন্দির তৈরি হয়ে গেল, আর নতুন করে রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু ভোটকে সংহত করা সম্ভব হবে না। যা অভিঘাত সেটা এই নির্বাচনে পাওয়া যাবে। আগামী দিনগুলোতে আমার মনে হয় ওই কাশী বিশ্বনাথ আর মথুরা, একটা আইন নরসিংহ রাও চালু করেছিলেন বাবরি মসজিদের অব্যবহিত আগে বা ঠিক পরে, যে 1947 সালে 15ই অগস্ট বাবরি মসজিদ বাদ দিয়ে ভারতবর্ষের যে সমস্ত ধর্মস্থানের যে চেহারা ছিল সেই চেহারাই থাকবে। এখন একটা দাবি উঠছে সেই আইনকে সংশোধন করার, পরিবর্তন করা। সেটা যদি করা হয় তাহলে কিন্তু ওই কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক, জ্ঞানব্যাপী মসজিদের পুনরুদ্ধারের ডাক আরও প্রবল হবে। অর্কদা, যে আমরা এই রাম মন্দিরকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে, এবং এই যখন নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার অযোধ্যার মন্দিরে, তারপর থেকে একটা স্বাভাবিকভাবেই একটা বিরোধীদের একটা অভিঘাত আসতে শুরু করলো, যেটা বিরোধীরা বলছে যে 19-এর লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা, এবারে 24-এর লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে মোদির চমক হচ্ছে রাম মন্দির। তা সত্যি কি সেই বিরোধীরা যেটা বলছে সেটা সঠিক, যে প্রত্যেক লোকসভা ভোটের আগে একটা কি আছে? রাম মন্দির তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, শিলান্যাস 20-তে হয়েছিল, উদ্বোধন 24-এ হলো। আর রাম মন্দির আন্দোলন বিজেপির আন্দোলন, বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলন, বিজেপির সমর্থন। মোদিজি, আদবানিজি, মুরলী মনোহর যোশী, সাধ্বী রীতাম্বরা, অটল বিহারী বাজপেয়ী, উমা ভারতীর মতো নেতা নেত্রীরা যদি না থাকতেন তাহলে অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ কোনোভাবেই সম্ভব হতো না। এবং এটা বিজেপির সঙ্গে যারা যুক্ত তাদের কাছে অত্যন্ত প্রাণের বিষয়। বিরোধীরা কি বলছেন এই তাদের তো উচিত ছিল, কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালো, আবার গেল না। অর্থাৎ যেদিনকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালো কংগ্রেস, সেদিনকেই কট্টর সেকুলার পন্থীদের কাছ থেকে দূরে সরে গেল। হিন্দু ভোটের সংখ্যাগরিষ্ঠ অংশ কংগ্রেস থেকে মুখ ফেরালো অনুষ্ঠানে না যাওয়ায়। আবার মুসলমানরাও কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ হলো, কারণ বাবরি মসজিদকে রক্ষা করতে পারেনি। এখন উদ্বোধনী অনুষ্ঠানে না গিয়ে সংখ্যালঘু ভোটকে বার্তা দিতে চাইছে, এইসবে চিরে ভিজবে না। আসলে প্রধান বিরোধী দল কংগ্রেসের এই ছন্নছাড়া অবস্থা, আর রাম মন্দির আস্থা বিশ্বাসের প্রতীক, এটাকে নিছক একটা মন্দির বলে দেখলে চলবে না।
এবং এই রাম মন্দিরকে কেন্দ্র করে একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হবে অযোধ্যা। অযোধ্যা একসময় ঘুমন্ত শহর ছিল, ফৈজাবাদ। তো এখন সেখানে 31,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে, ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, নতুন রেল স্টেশন, পরিকাঠামোয় অভূতপূর্ব লগ্নি, বড় বড় হোটেল গ্রুপ ওখানে 5তলা 7তলা হোটেল করছে, আবাসন শিল্পের, এবং ওই অযোধ্যাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের ওই অঞ্চলের অর্থনীতি আমূল বদলে যাবে। তাই শুধু আশ্বাস বিশ্বাসের ব্যাপার নয়, রুটি রুজির সঙ্গেও রাম মন্দির যুক্ত। তাহলে যেটা বলছে যে 24-এর নির্বাচনে বিজেপির বা নরেন্দ্র মোদীদের আরও আসন সংখ্যা বাড়াতে কি একটা কাজ 303-এর কম আসন পেলে সেটা বিজেপির কাছে নৈতিক পরাজয় হবে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে। তিনি যেটা বলছেন যে রাম মন্দির শুধু আস্থা ভরসা বা বিশ্বাসের জায়গা নয়, রাম মন্দির একটা ওয়ার্ল্ড ডেস্টিনেশন হতে চলেছে আগামী দিনে, এবং একটা রুটি রুজির সংস্থানও কিন্তু তৈরি করবে রাম মন্দির, এবং তার কিন্তু সুফল কিন্তু অবশ্যই 24-এ লোকসভা নির্বাচনে বিজেপি পাবে। এবং 303 যেটা গত বছর পেয়েছিল গত লোকসভা নির্বাচনে বিজেপি, তার থেকে যদি কম আসন হয় তাহলে কিন্তু বিজেপির নৈতিক পরাজয় হবে। কিন্তু যেটা রাজনৈতিক মহল বলছে বা বিশ্লেষক মহল যেটা বলছে, এই রাম মন্দির কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে টিম নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কিন্তু দৌড়ে অনেকটাই এগিয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।